সকালবেলা ঘুমাইতেছি, এমন সময় পুরো খাটটা কাঁপতেছে। আমি ভাবতেছি ভূমিকম্প হইতেছে, তাড়াতাড়ি উঠে দিছি এক দৌড়। একটু দূরে গিয়ে দেখি ভূমিকম্পটা শুধু আমার বিছানার উপর হইতেছে। গিয়ে দেখি মোবাইলে কল আসছে। শালার মোবাইলটা ভাইব্রেশন মোডে ছিল, আমার জানাই ছিল না। মোবাইল হাতে নিয়ে দেখি তন্নির কল। কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, ওই কুত্তা, কল ধরিস না কেন? সরি রে, ঘুমেছিলাম। এইবার বল, এত সকাল সকাল কল দিলি কেন? আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আসিস, তোদের একটা গুড নিউজ দেবো। কি গুড নিউজ? সেটা ক্যাম্পাসে এলে দেখতে পাবি। আর সানি আইমানকেও বলে দিস তাড়াতাড়ি আসার জন্য, আমি ফারিয়াকে বলে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, ফ্রেশ হব। ওকে। টুট টুট করে কলটা কেটে দিল। আমি ওটা ফ্রেশ হতে চলে গেলাম। চলেন ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, আপাতত স্টুডেন্ট লাইফে আছি। একটু আগে যে কল করেছিল সে আমার বেস্ট ফ্রেন্ড তন্নি। ফ্রেশ হওয়া শেষ, নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। আমি যাওয়ার পরই তনি রাগি লোক নিয়ে আমাকে বলল, কি রে হারামি, তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম, আর তুই আজকে দেরি করে আসলি। সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল। তোর জন্য তো সব সময় জ্যাম থাকে, আমরা তো রাস্তা দিয়ে আসি না। এই হারামখোর, চুপ থাক তুই। সব সময় শুধু চামচামি করস। আচ্ছা, বাদ দিন না। এখন তন্নিকে কি বলবি তাড়াতাড়ি বল, আমরা ক্লাসে চলে যাব। আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমরা একটা পার্টি দেবো। দেখ, এখন এগুলো করার সময় নেই, অন্যদিন করব। আগে বল তোর কি কথা আছে। দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে অনেক বড় ব্যবসায়ী, কালকে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছে। তনির কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সেই কলেজ লাইফ থেকে তনিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কখনো বলতে পারিনি। আমি চেয়েছিলাম আগে নিজের পায়ে দাঁড়াই, ভালো একটা চাকরি পাই, তারপর তনিকে আমার মনের কথা বলবো। কিন্তু এটা কি হলো? না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমার মাথা ব্যথা করতেছে। এদিকে সানিয়া ইমান আর ফারিয়া তনিকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার নীরবতা দেখে তনি বলল, কি রে, তোর আবার কি হয়েছে? তুই খুশি হসনি? আমি তাড়াহুড়ো করে বললাম, আমি অনেক খুশি হয়েছি। তাহলে তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই কি সত্যি বিয়েটা করবি? অবশ্যই, এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আর তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। আচ্ছা বাদ দে তো, এখন বল বিয়ে কখন? এই তো আগামী শুক্রবার। তোরা সবাই অবশ্যই আসবি। এই নে কার্ড। এই কথা বলে আমাদের সবাইকে একটা করে কার্ড দেয়। আমার কেন জানি বুক ফেটে কান্না আসতেছিল। মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা চলে যাচ্ছে। নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার এমন অবস্থা দেখে তন্নি বলল, কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, আরে না না না, এমনি তোর বিয়ে হবে শুনে খুশির চোখে পানি চলে আসলো। পাগল। আচ্ছা শোন, রায়হান কল দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা থাক। এই রায়হানটা আবার কে? আরে তোদের দোলা ভাই। আচ্ছা থাক, পরে কথা হবে, বাই বাই। টুনি চলে গেল। আমি অবাক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেল। মনে হয় আবার পানি এসে জমা হয়ে গেছে। এমন সময় ফারিয়া বলল, আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি, তোরা কেউ যাবি? তুই যা, আমরা একটু পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর সানিয়া আর আহমান আমার কাছে এসে বলে, কি রে, ঘটনা কি? কিসের ঘটনা? তোর চোখে পানি কেন? এমনি পানি চলে আসছে। তুই কি ভাবছিস আমরা কিছু বুঝি না? আমরা তোর বন্ধু না? এখনো সময় আছে, বলে দে তুই যে তন্নিকে ভালোবাসিস। কী সব বলছিস তোরা? দেখ, এখন নাটক করার সময় নেই। যদি সত্যি ভালোবাসিস তাহলে তাকে বলে দে, কিচ্ছু হবে না, আমরা আছি। আমি আর কিছু না বলে সোজা ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। তনির কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সেই 11টার সময় ঘুমাইছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তনির কথা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে আম্মা আমার রুমে আসে এবং বলে, কি রে, এই অবস্থা হয়েছে কেন তোর? কি হয়েছে আমার? চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে পাগল নাকি? আমি কেন কান্না করব? অসময় ঘুমাইছি তাই হয়তো চোখ লাল হয়ে আছে। পানি দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি চা নিয়ে আসছি। এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে গেলাম। এক কোণে গিয়ে বসলাম আর 4টার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে শুধু তন্নির সাথে কাটানোর সময়গুলো উকি দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলি, তন্নি আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু পারছি না। মনের মধ্যে অজানা এক ভয় চেপে রেখেছি। একটু পর দেখলাম তনি কল করেছে। কলটা ধরতে ইচ্ছে করছে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলাম। কি রে, তুই কল ধরিস না কেন? একটু ব্যস্ত ছিলাম। কি বলবি বল? শোন না দোস্ত, কালকে আমরা শপিং করতে যাব, তুই আমাদের সাথে যাবি? সরি, আমি পারবো না। তুই সানি বা আহমানকে নিয়ে যা। তাছাড়া ফারিয়া তো তোর সাথে আছে। না, ওরা কেউ যাবে না, প্লিজ তুই চল। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই যাবি।
এরপর সে কলটা কেটে দিল। এমনিতে ওর জন্য অনেক কষ্ট হচ্ছে, এর মধ্যে যদি শপিংয়ে যাই তাহলে আমার মাথা আরও খারাপ হয়ে যাবে। না, কিছুতেই মাথায় ঢুকছে না। যা হবার তা পরে হবে। আমি কালকে তনিকে আমার মনে কথা বলে দিব। পরের দিন ঘুম ভাঙলো তন্নির কলে। মোবাইল হাতে নিয়ে দেখি 22টা মিস কল। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে তনিকে একটা টেক্সট পাঠালাম যে আমি আসছি। সারাদিন তনির সাথে শপিং করলাম, কথাগুলো বলতে চেয়েও বলতে পারলাম না, কেমন জানি অস্বস্তি লাগছে। তনির দিকে খেয়াল করে দেখলাম ও অনেক খুশি। এখন কথাগুলো কিভাবে বলবো যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে। আমি আর কিছু না ভেবে সোজা বাসা চলে আসলাম। চিন্তা করলাম এখানে আর থাকবো না, তনিকে চোখের সামনে অন্য কারো হতে দিতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম তনিকে সব কথা খুলে বলবো। যদি সে রাজি হয় তাহলে এখানে থেকে যাব, আর যদি রাজি না হয় তাহলে দেশের বাড়ি চলে যাব। তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম, গিয়ে বললাম আম্মু আমি বাইরে চলে যাব, এখানে আর পড়ালেখা করবো না। তুই না বলেছিলিস এখানে তুই বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? সেটা আগে বলেছিলাম, এখন আমি আর দেশে থাকবো না। তুমি আব্বুকে ভিসা প্রসেসিং করতে বলো, আমি শুক্রবার আগে চলে যাব। এত তাড়াতাড়ি কি হবে, সময় লাগবে। এত কিছু আমি জানি না, আমি শুক্রবারের আগে যেতে চাই। আচ্ছা তোর আব্বু বাসায় আসুক, আমি তার সাথে কথা বলবো। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম টনি কি আমাকে মেনে নেবে নাকি আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দিবে। যেটা হবে হোক, আমি বলবোই। এভাবে 2 দিন চলে গেল। টনির বিয়ের তারিখটাও চলে আসলো। বৃহস্পতিবার বিকেলবেলা সানি আর আইমান আমাদের বাসায় এসে বসে আছে, কারণ একসাথে টনির হলোতে যাবে বলে। আমার মোবাইলটা বন্ধ দেখে সবাই বাসায় চলে আসে। আমিও গেলাম, দেখলাম ওরা বাবার সাথে কি যেন আলাপ করতেছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। এরপর বাবা আমাকে বলল, তন্নির বিয়ে আগে বলতে তোর ফ্লাইট কয়েকদিন পর করতাম। আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম, এমন সময় বাবা বলে, শোন, কোথায় যাচ্ছিস? বাবা ওদের সাথে যাচ্ছি। আচ্ছা, যেখানেই যা, তাড়াতাড়ি আসিস। আজ রাত 9টায় তোর ফ্লাইট, কথা যেন মাথায় থাকে। সানি আর আইমান আমাদের কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ভাবছে এত অল্প সময়ের ভিতরে কিভাবে কি করলাম এবং ওদের না জানিয়ে। এরপর আমি উঠে ফ্রেশ হয়ে ওদের সাথে তনির বাসা চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের সাথে আরও অনেকগুলো বন্ধুকে দেখলাম। সানি আর আইমান ব্যস্ত হয়ে গেছে, আমি একপাশে গিয়ে বসে আছি আর তন্নিকে খুঁজতেছি, কিন্তু দেখতেছি না। মনে হয় সাজতেছে। একটু পর তন্নি বের হয়ে আসলো, সাথে আরও কতগুলো মেয়ে সহ। আজকে তাকে অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। আমার আর ব্যতিক্রম কিছু হলো না, ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর তার ধাক্কায় বাস্তবে ফিরলাম। কিরে এভাবে হাঁ করে কি দেখছিস? কিছু না তন্নি, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা বল। এখানে না, ছাদে চল। এখন ছাদে যাব? আচ্ছা ঠিক আছে চল। তারপর আমি আর তন্নি ছাদে গেলাম, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে তন্নি বলল, কিরে চুপ কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচে অনেক কাজ আছে। তন্নি তোকে আমি ভালোবাসি। যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এতদিন কিছু বলিনি। দেখ এখন মজা করার সময় না, কি বলবি বল, আমি নিচে চলে যাচ্ছি। তন্নি বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ ফাজলামি বন্ধ কর, নাটক দেখে দেখে তুইও নাটক শুরু করে দিয়েছিস। আমি সত্যি তোকে ভালোবাসি তন্নি, তোকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না রে। প্লিজ তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ তোর ড্রামা বন্ধ কর, কালকে আমার বিয়ে আর তুই বলছিস বিয়ে বন্ধ করতে? ছি, তুই এত নিচু আগে জানতাম না। তুই জাস্ট আমার ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। আমি তোকে অনেকবার বলতে চাই বাইরে, আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। এই কথা বলে আমি তন্নির গালে একটা কিস বসিয়ে দেই, আর সে রাগীভাবে আমার দিকে তাকিয়ে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় বসিয়ে দেয় আর বলতে থাকে, ছি, আমার ভাবতেই অবাক লাগে তোর মতো ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বিয়ে আর তুই আজকে আসছিস আমাকে প্রপোজ করতে? তোর একটুও লজ্জা শরম নেই? তুই আমার কথাটা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না, তুই এক্ষুনি আমাদের বাসা থেকে চলে যা। তোকে যেন আর কোনো দিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। তন্নি প্লিজ আমার কথাটা শোন। তোর সাথে আর কোনো কথা নেই, তুই এখান থেকে চলে যা, না হলে গলার ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর বাসায় গিয়ে রেডি হয়ে বাবা আর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সানি আর আইমান কাউকে কিছু জানালাম না। এরপর এয়ারপোর্ট থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম নিজেদের ছেড়ে। অনেক কষ্ট হচ্ছিল প্রিয় মানুষগুলোর জন্য, কিন্তু আমি এখানে থাকলে হয়তো আরও বেশি কষ্ট পাবো। যাওয়ার আগে নিজের ভার্চুয়াল জগতের সব কিছু ডিলিট করে দিলাম, একটা নাম্বারও ওপেন রাখলাম না।
সেখানে গিয়ে বেশ কিছুদিন মন খারাপ করে বসেছিলাম। পরে নতুন বন্ধু, নতুন ক্যাম্পাস পেয়ে তনির কথা ভাই ভুলে গেলাম। আস্তে আস্তে ওখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। দেখতে দেখতে প্রায় 2 বছর চলে গেল। আমার পড়ালেখাও শেষ। চিন্তা করলাম এখানে কোনো একটা চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। আব্বু আম্মু কল দিয়ে কান্নাকাটি করতেছে। আব্বুকে অনেকবার বলছি আমি এখানে একটা চাকরি করব, বাট আব্বু বলল নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য। সেদিন রাতে বসে বসে ল্যাপটপে কিছু কাজ করছি, এমন সময় বড় খালা আসলো আমার রুমে। আমি বিদেশেই বড় খালার কাছে থাকি আর এখান থেকেই লেখাপড়া করি। আমি খালাকে দেখে বললাম, খালামণি তুমি ঘুমাও না এখনো? না রে বাবা, ঘুম আসছে না। তুই কি করতেছিস? কিছু না খালামণি, একটু কাজ করতেছি। কিছু বলবে? বাবা, একটা কথা বলতাম, যদি তুই অনুমতি দিস। আরে আজব তো, আমার সাথে কথা বলার জন্য কি তোমার অনুমতি লাগবে নাকি? বলো কি বলবে। দেখ বাবা, আমার তো কোনো সন্তান নেই। তুই আমার নিজের সন্তানের মতোই। তুই যেদিন এখানে এসেছিলি, আমি যে কি পরিমাণে খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবছি তোকে আমি সারা জীবন আমার কাছে রেখে দিব, কিন্তু সেটা তো অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর তোমার সন্তানে কি বলেছে আমি তোমার সন্তান? কাল রাতে তোর আম্মু কল করেছিল। কি বলেছে? অনেক অসুস্থ, সারাদিন বাসায় থাকতে থাকতে ওর অনেক কষ্ট হয়। তোর বাবাও বাইরে বাইরে থাকে, তাই আমি বলছিলাম কি তুই দেশে ফিরে যা, তোর মায়ের কাছে থাক, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল। তোর মা বাবাও অনেক খুশি হবে। খালামণি সবকিছু ঠিকঠাকই আছে, বাট আমি দেশেও যাচ্ছি না, অ্যান্ড বিয়ে তো ইম্পসিবল। এরপর খালামণি আমার হাত ধরে বলল, প্লিজ বাবা, এমন করিস না। তোর মা বাবার কথা একবার চিন্তা কর। ওদের কি ইচ্ছে করে না ছেলের বউয়ের সাথে সময় কাটাতে, নাতিদের সাথে একটু খেলা করতে? প্লিজ বাবা, তুই দেশে ফিরে যা। প্রয়োজন হলে মাঝে মাঝে এখানে আসিস, কিছুদিন থাকবি, ঘুরবি, ভালো লাগবে। প্লিজ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে দেখি। দেখি না, তুই কালকে যাবি, এই নে টিকিট। এই কথা বলে আমার হাতে একটা টিকিট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খালামণি এটা কখন করলে? তোর এত কিছু জানার দরকার নেই। আর শুন, আমি কিছু জিনিস কিনে রেখেছি, ওগুলো নিয়ে যাবি। এখন ঘুমা। পরের দিন সব ঠিকঠাক করে খালামণির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার দেশে। বাবা মা আগে থেকে এয়ারপোর্টে ছিল। আমাকে দেখেই কান্না শুরু করে দিল। মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। অনেক অসুস্থ, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। বাবার অবস্থাও আগের মতো নেই। এরপর বাবা আর মায়ের সাথে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আগের সিমটা আবার ওপেন করলাম। কলার মেসেজ এসে পুরো সিমটা ফুল হয়ে আছে। একটা জিনিস দেখে বেশ খারাপ লাগলো, তনি একটিবারও, কত দূরের কথা, একটা এসএমএসও করেনি। হয়তো অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাই আমাকে হয়তো আর প্রয়োজন মনে করেনি। চোখের কোণে পানি এসে জমা হয়ে গেল। আমি সানির নাম্বারে কল দিলাম। কয়েকবার দেওয়ার পর কল ধরে সানি বলতে শুরু করলো, কিরে, তুই বাইচে আসিস? কেন, মরলে খুশি হতি নাকি? এই শালা, কথা বলবি না তুই? তোর সাথে কোনো কথা নেই, আমি তোর কেউ না। প্লিজ ভাই রাগ করিস না, তোকে আমি সব কিছু বলবো। কিচ্ছু বলতে হবে না তোর, তুই তোর মতো থাক। আচ্ছা শোন, বিকেলে কবে শপে আয়, তোদের সাথে দেখা করব, আর কিছু কথা আছে। আয়মান আর ফারিয়াকে একটু কষ্ট করে আসতে বলিস। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। বিকালবেলা বের হয়ে কফি শপের দিকে রওনা দিলাম। রাস্তা সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। একটু পরে কফি শপে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আজকেও আমার লেট হয়ে গেছে। আমাকে দেখে ওরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফেলে। এরপর তিনজনে মিলে 10 মিনিট কিলকুশি দেয়। এতদিনের জমানো সবগুলো একসাথে দিয়ে দেয়। ওদের সাথে কৌশল বিনিময় করলাম। তারপর সানিকে বললাম, তো তোর কি অবস্থা, চাকরি বাকরি কিছু করিস নাকি? একটা প্রাইভেট কোম্পানিতে আমি আর ফারিয়া একসাথে জব করি। গুড। আইমান তুই কি করিস? কি আর করব, বাবার সাথে আছি ব্যবসা নিয়ে। তো তুই কি করবি? দেশে থাকবি নাকি আবারও উধাও হয়ে যাবি? আরে না, তোদের ছেড়ে যাচ্ছি না। তো তোর বউ কোথায়? আরে আমি এখনো বিয়ে করিনি, তবে আব্বা ওনার বন্ধুর মেয়ের সাথে ঠিক করে রাখছে। ওর পড়ালেখা শেষ হলে তারপর বিয়ে। আচ্ছা ভালো। তো ওদের দুজনের কী অবস্থা? দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতেছে। এরপর আয়মান বলল, মামা, ওরা নিজেরা নিজেরা সারাই ফেলছে। কি তোরাও এই কাজ করলি? যাক খুশি হলাম, সারা জীবন একসাথে ছিলি, এখনও থাকবি, ভালো হয়েছে। তো তুই কবে করছিস? আমার মতো ছেলেকে আর কে মেয়ে দিবে বল? দূর, ফাজলামি করিস না। এই টনি কেমন আছে রে? মনে হয় অনেক খুশি আছে তাই না? এ কথা শোনার পর ওরা তিনজন একে অপর দিকে তাকাতে লাগলো। এরপর আয়মান বলল, আসলে তন্নির বিয়ে হয়নি। মানে মস্করা করছিস তাই না? দেখ জোকস একদম ভালো লাগে না। না রে, আয়মান ঠিক বলেছে, ওর বিয়ে হয়নি। কি বলছিস তোরা? বিয়ে হয়নি কেন? তুই তো সেদিন চলে গিয়েছিলি, তাহলে তুইও দেখতি কেন বিয়ে হয়নি। এত কথা না বলে বিয়ে কেন হয়নি সেটা বল। আসলে রায়হান ছেলেটা অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিল। বিয়ের দিন
সে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর তারপর আর কি করার, ওরা বিয়েটা ভেঙে দেয়। তন্নির বাবা ওদের হাতে পায়ে ধরেছে, কিন্তু কোনো লাভ হয়নি। পরে আমরা তোকে অনেক খুঁজেছি, বাট তুই চলে গেলি। তন্নির বাবা আমাকে অনেকবার বলেছে তন্নিকে বিয়ে করার জন্য, বাট আমি করিনি। তোর কথা ভাবে পরে তুই বুঝবি, আর আমি আর তন্নি চিট করে বিয়ে করেছি। আরে ধুর, এইসব কেন বলছিস? আমি কিছু বলতাম না, তুই বিয়েটা করে ফেলতি। না বন্ধু, সেটা হয় না। সেই থেকে তন্নি পাথরের মতো হয়ে গেছে। ঠিক মতো খায় না, ক্যাম্পাসে যায় না, আমাদের সাথেও তো মিশে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, সারাদিন জানার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। ওরা আর বিয়ের প্রপোজাল আসেনি? আসছে, বাট সে করবে না। আমাদের বিয়ের সময় এসে গিফটটা দিয়ে চলে গেছে। ও কি এখন এখানে থাকে নাকি চলে গেছে? না, আগের বাসেই আছে। আমি একটু ওর সাথে কথা বলবো, তোরা যাবে আমার সাথে? আজকে তো সময় নেই, কালকে বিকালবেলা সবাই ফ্রি আছে, কালকে চল। আচ্ছা ঠিক আছে তাহলে। এরপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম। শুয়ে শুয়ে চিন্তা করতেছি ওর বাবা আমার কাছে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। ইস, আমি যদি সেদিন থাকতাম হয়তো এতদিনে আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে যেত। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। পরের দিন আমরা 4 জন ওদের বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। একটু পর ওর মা এসে দরজা খুলে দেয়। আমাদের দেখে উনি অনেক খুশি হন। আমাকে দেখে বলে, আরে জুয়েল, তুমি কোথা থেকে আসলে? এতদিন কোথায় ছিলে বাবা? আন্টি আমি তো দেশে ছিলাম না। ও আচ্ছা, এই দাঁড়িয়ে কেন? আসো, সবাই ভেতরে আসো। এরপর আমরা সবাই ভিতরে গেলাম। অনেকক্ষণ বসে আন্টির সাথে গল্প করলাম, কিন্তু তনিকে কোথাও দেখছি না। আমি ফারিয়াকে ইশারা করে বললাম তনিকে দেখতে। সে উঠে তনির রুমে গেল, গিয়ে অনেকক্ষণ পর আসলো। তারপর আমি বললাম, কী রে, ও বাসায় নেই? আছে ভিতরে। এখানে নাকি আসবে না? তুই কথা বললে ভেতরে যা। এরপর আমি উঠে ভিতরে গেলাম, গিয়ে দেখলাম ও জানালার গিল ধরে দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ গিয়ে ওর পিছনে দাঁড়িয়ে রইলাম। কেমন জানি নার্ভাস লাগছে, কিন্তু ওর কোনো নড়াচড়া নাই। তারপর আমি একটা কাশি দিলাম, দেখলাম পেছনে তাকালো। এরপর সে বলল, কিরে, কখন আসছিস? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছিস তুই? ভালো। তুই এখানে কেন আসছিস? কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এতদিন পর দেখা হলো, অথচ আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে উল্টো আমাকে বলে কেন আসি। এখনো রাগ করে আছিস? সেদিনের জন্য আমি সরি রে। আমি কারোর উপরে রাগ করি না, সেই অধিকার আমার নেই। এতদিন কোথায় ছিলি? বাইরে। তো এখন এখানে কেন আসছিস? তোকে দেখতে। দেখা হয়ে গেছে, এখন যা। কেন, তোর কি বিরক্ত লাগছে নাকি? তুই রুম থেকে বের হলে আমি খুশি হব। প্লিজ এখান থেকে যা। আমি আর কিছু না বলে শুধু চলে আসলাম, একরকম অপমানিত হয়ে। এরপর আন্টি নাস্তা নিয়ে আসলো। আমরা নাস্তা খেতে খেতে কথা বলছি। এরপর আমি আন্টিকে বললাম, আন্টি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বাবা বলো। আন্টি আমি তনিকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে আইমান সানি আর ফারিয়া অবাক হয়ে আমাদেরকে তাকিয়ে রইল। আন্টি বলল, কিন্তু বাবা, তোমার মা বাবা কি রাজি হবে? আর তনি তো বিয়ে করার কোনো ইচ্ছেই নেই বলতেছে। আন্টি আমার বাবা মা আমার ওপর কোনো কথা বলবে না। আপনি যদি রাজি থাকেন আমি তনিকে বিয়ে করব। বাবা ঠিক আছে, কিন্তু তনি? আন্টি বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, দেখি কি করা যায়। তারপর আমি আইমান সানি আর ফারিয়া তনিদের বাসা থেকে চলে আসলাম। পরে আমি আব্বু আর আম্মুকে বললাম তনির কথা। আমার কথা শুনে ওনারা তো অনেক খুশি। বললেন তোর পছন্দে আমাদের পছন্দ, আর তনি মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। তনিকে এক প্রকার জোর করেই বিয়েটা দেওয়া হয়েছে। কবুল বলার সময় দেখলাম সে বলতে চাচ্ছে না। ফারিয়ার ওর মায়ের জোড়াজুড়িতে বলল। এখন প্রায় রাত 12টা। আমি সানি আর আইমান ছাদের উপর বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ফারিয়া উপরে আসলো আর এসে আমাকে বলল, কি রে, তুই এখানে? তো কোথায় থাকবো? আজকে না তোর বাসরা? তোর নিয়ে অনেক আগে থেকে একা একা বসে আছে। যা, ঘরে যা। বন্ধু যা, আর বসে থাকা ঠিক হবে না। এরপর আমি উঠে আস্তে আস্তে রুমের দিকে হাঁটা দিলাম। এমন সময় সানি বলল, মামা, মনে করে বিড়ালটা মারিস, আর কোনো দরকার হলে আমাকে কল দিস। এই ফাসিল, তোর মুখে কি কিছুই আটকায় না? সব কি তোর মতো নাকি? আমি আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগতেছে, আবার লজ্জাও লাগতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম তনি মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে খাটের উপর বসলাম। এমন সময় তনি আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। আর শোন, আজ থেকে আমি তোর স্বামী। সো তুই আমাকে তুই করে বলবি না, তুমি করে বলবি, অ্যান্ড আমিও বলবো। দেখ, তোকে আমি কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। তুই জাস্ট আমার ফ্রেন্ড। তাহলে বিয়েতে মত দিলি কেন? তোর কি ধারণা আমি নিজে থেকে মত দিছি? জীবনেও না। মা আমাকে ওনার মরার কসম দিয়েছে, সেই জন্য আমি বিয়েটা করেছি। তোর মায়ের কসমের জন্য তুই আমার জীবন নষ্ট করবি নাকি? তো তুই এখন কি চাস?
তুই জীবনেও আমার কাছে স্বামীর অধিকার দেখাতে পারবি না। তুই তোর মতো আর আমি আমার মতো। ওকে, আমি তোর উপর কোনো অধিকার খাটাবো না। অন্তত আমার মা বাবার সামনে একটু নাটক করিস, না হলে ওনারা অনেক কষ্ট পাবে। চেষ্টা করব। আমি আর কিছু না বলে খাটে ঘুমাতে যাব, এমন সময় তোর নিয়ে আবারও চিৎকার দিয়ে উঠে আর আমাকে বলে, কি করছিস তুই? কি করলাম? ঘুমাতে যাচ্ছি। ঘুমাবি ভালো কথা, কিন্তু খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি সেখানে ঘুমা, দরকার হলে সোফায় ঘুমা, বাট খাটে ঘুমাতে পারবো না। এটা আবার কেমন কথা? খাট থাকতে সোফায় কেন ঘুমাবো? কারণ তোর সাথে এক খাটে ঘুমানোর কোনো ইচ্ছে আমার নেই, সো তুই খাটে ঘুমাবি না। আমি আর কিছু না বলে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় ঘুমিয়ে পড়লাম। তনিও খাটের উপর শুয়ে পড়লো। আমার কিছুতে ঘুম আসে না। পরে আমি উঠে বেলকনিতে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো অভাগা এই পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। এই বাসরঘর নিয়ে কত কিছু চিন্তা করে রাখছি, বাট কিছুই হলো না। মনে মনে ভাবলাম তনির সাথে ফ্রেন্ডশিপটা না হলেই ভালো হতো, নতুন একটা জীবন পেতাম। নিয়তি বারবার ওর কাছে আমাকে নিয়ে আসে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে জমা হয়ে গেছে বুঝতেই পারিনি। এমন সময় খেয়াল করলাম রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে লাইটটা অন করলাম। দেখলাম তনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। লাইটটা অন করাতে কান্না বন্ধ করে দিল। আমি বললাম, কী রে, তুই এখনো ঘুমাসনি আর কান্না করছিস কেন? না এমনি। তুই কোথায় ছিলি? বারান্দা ছিলাম। ঘুমিয়ে পড়, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ করবে। তুইও ঘুমিয়ে পড়। আমি কিছু না বলে লাইটটা অফ করে দিলাম। খেয়াল করে দেখলাম ওর মোবাইলে রায়হান ছেলেটার ছবি। এবার বুঝতে পারছি তনি কেন কান্না করছে। হয়তো ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছে। মনে মনে বললাম, বালিকা, তুমি কি আমাকে চেনো না? আমি কোন জলের মাছ? তোমাকে আমার প্রতি দুর্বল করে তারপরে প্রত্যেকটা কথার প্রতিশোধ নেব। কোথাকার একটা ছেলের জন্য তুমি আমার ভালোবাসাকে 2 টাকার দামও দিচ্ছ না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালবেলা একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙলো। তাকেই দেখি এটা তন্নি। এইমাত্র গোসল করে আসছে। ওর চেহারাটা অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তন্নি বলল, ওই এইভাবে ছ্যাঁচড়াদের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম তনি মনে হয় জীবন আমাকে মেনে নেবে না। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম তনি মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখে নিচে চলে গেল। আমি রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। সবাই একসাথে নাস্তা করলাম। এরপর বাবা বললেন, নাস্তা করে দেখতো আইমান আর সানি কোথায়? ওদেরকে বাবুর্চির কাছে পাঠাইছিলাম। বাবার কথা শুনে আমি হাসা শুরু করলাম। হায় রে, আমার বন্ধুগুলো বাপুরচির কাজ করছে। তারপর বাবা বললেন, না হেসে বাইরে গিয়ে ওদের দেখ। আর শোন, কালকে তাড়াতাড়ি উঠিস, অফিসের কলিগদের সাথে পরিচিত হবি আর অফিস বুঝে নিবি। আমি আর যাব না। কিন্তু বাবা। কোনো কিন্তু না, যেটা বলেছি সেটাই। তারপর নাস্তা করে সানি আইমানকে খুঁজতে লাগলাম। বেশ ভালোভাবেই বৌভাতের অনুষ্ঠানটা শেষ হয়। এরপরে রাতে যখন আবার ঘুমাতে যাই, গিয়ে দেখি টনি আগে থেকে বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলে সাথে চলে গেলাম। সারা রাত ওখানে কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা নাস্তা করে বাবার সাথে অফিসে চলে গেলাম। বাবা সবার সাথে পরিচয় করে দিলেন এবং এটা বললেন যে আজ থেকে আমি ওদের বস। সবাই আমাকে অভিনন্দন জানালো। সেদিন সবার সাথে পরিচিত হয়ে বাসায় চলে আসলাম। এভাবেই 1 সপ্তাহ চলে গেল। টনির সাথে আমার আর তেমন কথা হয় না, দরকার ছাড়া আর কোনো কথাই নেই। সেদিন সকালে নাস্তা করে অফিসে এসে দরকারি কাজ সেরে নিলাম। তারপর চেয়ারটাতে গায়ে লিয়ে দিয়ে চোখটা বন্ধ করলাম। এমন সময় ইউসুফ কল করলো। আরে না, কি যে বলিস, তোদের ভুলবো কেন? আরে না তো বল, আন্টি কেমন আছে? না রে দোস্ত, তেমন ভালো নেই। আব্বু আম্মু দুজনেই অসুস্থ। ঠিক বলেছিস, আচ্ছা দেখি কি করা যায়। এই কথা বলেই কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, কোথা থেকে ঘুরে আসলে মন্দ হয় না। এগুলো ভাবতে ভাবতে দেখি টিফিনের সময় হয়ে গেছে। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এরপর চিন্তা করলাম তনিকে একটা কল দিই, খেয়েছি কিনা জিজ্ঞেস করি। এরপর তনিকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরলো। বিরক্ত নিয়ে বলল, কি ব্যাপার, তুই এই সময় কেন কল দিলি? না মানে খেয়েছিস কিনা জানার জন্য। দেখ, তোর আমাকে নিয়ে কোনো ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। তারপর সে কলটা কেটে দিল। বুঝলাম না তনি কেন আমার সাথে এইরকম ব্যবহার করছে। আমি তোর ভালো চাই, তবুও সে কেন বোঝে না। না থাক, আজ থেকে আর ওর কেয়ার করবো না। ও ওর মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। এগুলো চিন্তা করতে করতে আবার কাজে মন দিলাম। রাতে বাসায় গিয়ে দেখলাম বাবা বসে বসে খবর দেখছে আর মা রান্নাঘরে। আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে বাবা বলল, কিরে, কিছু বলবি নাকি? জি বাবা, একটা কথা বলেছিল, যদি কিছু মনে না করো তাহলে বলতাম। আরে পাগল, আমার সাথে কথা বলার জন্য তোর অনুমতি লাগবে নাকি? বল, কি বলবি? আসলে বাবা বলছিলাম কি, সারাদিন অফিস কাজ এইগুলো করতে করতে তোমাদের সময় দিতে পারি না। চলো না আমরা সবাই মিলে কোথা থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসি, সবারই ভালো লাগবে। কথাটা আসলে ঠিক বলছিস, বাট যা হবে না। কিন্তু কেন বাবা?
গতকাল রাতে তোর দাদুকে স্বপ্নে দেখেছি কবরটা নাকি ভেঙে পুকুরের পড়ে যাচ্ছে। তাই আমি আর তোর মা 10-15 দিনের জন্য গ্রামের বাড়ি যাব। কয়েকজন হুজুর আর এতিমদের খাওয়ার ব্যবস্থা করব। যদি সুযোগ পাই কবরের চারপাশে দেওয়াল করে আসব। ওহ আচ্ছা, তাহলে তোমরা গ্রামেই যাও, ভালো লাগবে। এ কথা বলে আমি রুমের দিকে চলে যাচ্ছি, এমন সময় আবার বাবা ডাক দেয়। শোন, তোর সাথে এমনিতেও আমার কথা ছিল। কি কথা বাবা, বলো। বলছিলাম কি, তোর বিয়ের পর থেকে কোথাও ঘুরতে যাসনি। তন্নিও একা একা বাসায় বসে থাকে। তাই আমি আর বলছিলাম তন্নিকে নিয়ে তুই ঘুরে আয়। না বাবা, তোমরা না গেলে আমরা যাব না। আরে পাগল, আমরা যে কয়েকদিন গ্রামের বাড়িতে যা আছি সে কদিন তোরাও ঘুরে আয়, ভালো লাগবে। কিন্তু বাবা, অফিস। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, সে দেখবে। আর শোন, তোর বড় খালার ওখানে চলে যা, তুই গেলে উনিও খুশি হবে। ওনার সাথে কথা বলে আমি সবকিছু ঠিক করে রেখেছি। তোর মায়ের কাছে তোদের দুজনের টিকিট রেখে দিয়েছি। বাবা, এগুলো আবার কখন করলে? এত কিছু তোর জানার দরকার নেই, পরশুদিন ফ্লাইট। আমি আর কিছু না বলে হালকা একটা হাসি দিয়ে বাবার সামনে থেকে রুমে চলে এলাম। মনে মনে ভাবতে লাগলাম, তন্নি কি রাজি হবে? যে মেয়ে বিয়ের দিন রাতে আমাকে বলে স্বামী হিসেবে মানে না, সে কি রাজি হবে আমার সাথে হানিমুনে বাইরে ঘুরতে যেতে? দূর, যা হওয়ার তা পরে হবে। আগে কিছু খেয়ে নিই, অনেক ক্ষুধা লাগছে। তারপর হালকা নাস্তা করে নিলাম। কিন্তু তন্নিকে কোথাও দেখছি না। রান্নাঘরে গেলাম, সেখানেও নেই। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তন্নিকে দেখছি না যে, ও কোথায় গেছে? তন্নি একটু ওর বাপের বাড়ি গেছে। আমিও আর না করিনি, সারাদিন বাসায় বসে থাকে। বাইরে থেকে ঘুরে আসলে মনটা একটু হালকা হবে। আর আমি তন্নিকে বলে দিয়েছি তুই আজকে ওদের বাসায় যাবি আর রাতটা ওখানে কাটাবি। সকাল হলে তন্নিকে নিয়ে বাসায় চলে আসবি। দূর, আমি কি করব। এই তুই কি পাগল? মেয়েটা একা একা ওখানে গেছে, আর যদি একা একা আসে তাহলে ওদের বাসার সবাই কি ভাববে? আচ্ছা, আমি সকালে গিয়ে নিয়ে আসবো। সকালে মানে? এখন যাবি তুই, যা রেডি হয়ে নে। কি আর করা, রেডি হয়ে ওদের বাসা থেকে রওনা দিলাম। তনিকে অনেকবার কল দিলাম, কিন্তু সে কল ধরছে না। তারপর আমি আইবানা সানির সাথে চ্যাটিং করতে করতে ওদের বাসার সামনে চলে গেলাম। গাড়ি থেকে নেমে ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় 9টা বেজে গেছে। তারপর ভিতরে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন। তাদের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম। এরপর শাশুড়ি আম্মা বললেন, যাও বাবা, রুমে যাও। তন্নি রুমে আছে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি তনির রুমের দিকে হাঁটা দিলাম। ওর দরজার সামনে গিয়ে শুনতে পাই ওর রুম থেকে অনেক জোরে জোরে হাসি শব্দ আসছে। সবার থেকে ওর হাসিটা আলাদা, অনেকদিন পর সে হাসছে। আমি বাইরে থেকে উকি দিয়ে দেখলাম ওর কয়েকজন কাজিন সেখানে বসে আছে, ওর সাথে গল্প করছে। তাদের মধ্যে একজন আমাকে দেখে ফেলে, তারপর বলে, আরে দুলাভাই, আপনি এসেছেন? আমরা আপনার কথাই বলছিলাম। আসুন, ভেতরে আসুন। তখন আমি ভিতরে গিয়ে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম। তারপর ওরা সবাই চলে গেল। তখন তনি আমাকে বলল, তুই এখানে কেন আসছিস? মানে কি, তোর বাসায় আসার জন্য মনে হয় আমার ঠেকা পড়ছে? আম্মা আমাকে আসতে বলেছে। তনির মুখে একটা বিরক্তি নিয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় শাশুড়ি আমাকে ডেকে নিয়ে গেলেন খাওয়ার জন্য। আমি আর কিছু না বলে সোজা খেতে চলে গেলাম। খাবার টেবিলে বসে তো অবাক, এত খাবার! আসলে শ্বশুরবাড়ি মানেই রসে হারি, সবগুলো খাবারই আমার পছন্দের। এরপর খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তনি রুমে আসলো আর এসে চেঁচামেচি শুরু করে দিল। কিরে, তুই বিছানায় শুয়েছিস কেন? তো কোথায় শোবো? তোর রুমে তো সোফা নেই। সোফা নেই তো কি হয়েছে? ফ্লোর আছে না, ফ্লোরে শুয়ে পড়। মানে ফ্লোরে শুয়ে পড়বো মানে? এত মানে টানে বুঝি না। আমি তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কেন ঘুমাতে পারবি না? শোন, বিয়েটা যেভাবে হোক, এখন আমি তোর স্বামী আর তোর ভয়ের কিছু নেই। আমি তোকে কিছুই করবো না। সেটা যদি না হয় তাহলে তুই নিজে গিয়ে ফ্লোরে শুয়ে পড়। ফ্লোরে আমার ঘুম আসে না। আমার অসম্ভব বিরক্ত লাগছে মেয়েটার কর্মকাণ্ড দেখে। ইচ্ছা করছে কানে নিচে দুইটা দিয়ে দিই। এরপর সে আবার বলতে শুরু করলো, এই শোন, এটা আমার রুম, সো বিছানাটাও আমার। আমার বিছানায় আমি ঘুমাবো। তো কি হয়েছে, ভুলে গেছিস? এতদিন তুই আমার বিছানায় ছিলি আর আমি সোফায় ছিলাম। আমি নিজের ইচ্ছা ঘুমাইনি, তুই তো বললি আমাকে বিছানায় ঘুমাতে। ধুর, এই ফালতুর সাথে কথা বলে পারা যাবে না। তাই আমি নিজেই ফ্লোরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি, তনু যদি কালকে আমাদের বাসা যাওয়ার পর শুনে যে আমি হানিমুনের ব্যবস্থা করে আসছি, তখন কি করবে? এগুলো ভাবতে ভাবতে দেখলাম ফকিনি খুব আরাম করে ঘুমিয়ে আছে। মনে মনে বললাম, তন্নি, তুই হয়তো জানিস না আমি কি জিনিস। তোকে আমি এমন সোজা করবো যে তুই আমাকে ছাড়া কিছুই বুঝবি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। খুব সকালবেলা ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠতে যাব এমন সময় দেখি পুরো পিঠটা ব্যথা করতেছে। করার কথা, সারা রাত ফ্লোরে ছিলাম, তাই একটু বেশি ব্যথা করছে। কাঠের দিকে তাকিয়ে দেখি তনি খুব আরামে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মুখটা অনেক মায়াবী লাগছে।
আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। একটু পর দেখলাম ওর কতগুলো চুল উড়ে এসে মুখটা পেঁচিয়ে রাখছে। ইচ্ছে করছে চুলগুলোকে আলতো করে আবার পেছনে সরিয়ে দেই। বিয়ের পর থেকে এখন পর্যন্ত তনিকে ট্রাস্টও করিনি। এখন খুব ইচ্ছা করছে ওর মায়াবী মুখটা একটু হাত বুলিয়ে দেই, কিন্তু যদি জেগে যায় তাহলে আমার 12টা বাজাবে। কিন্তু নিজের ইচ্ছাটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওর মুখের চুলগুলো আস্তে আস্তে সরাতে লাগলাম। হঠাৎ করে তনির ঘুম ভেঙে যায় আর আমাকে ওর এত কাছে থেকে চিৎকার দিয়ে ওঠে এবং সাথে সাথে আমার মুখে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। তারপর রেগে মুখে চোখ মুখ লাল করে আমাকে বলতে লাগলো, ছি, তুই এত নোংরা! আমি তো তোকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুই যে এত নিম্নমানের আমি তো জানতাম না। তোর সাথে কথা বলতে আমার রাগ হচ্ছে। তুই ভুল ভাবছিস, আমার কথা শোন। পুরো কথাটা বলতে না দিয়ে তনি বলল, তোর কোনো কথাই আমি শুনবো না। এমন সময় তনির আম্মু এসে আমাকে ডাক দেয় এবং তাড়াতাড়ি নিচে যেতে বলে। খাবার রেডি। তারপর আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে ওর রুমে বসে আসি। সেও কোথায় যেন গেছে। বসে বসে ভাবছি মানুষ কত সহজে অবিশ্বাস করতে পারে। আমি যদি জোর করে কিছু করার চেষ্টা করতাম তাহলে তো বিয়ের প্রথম রাতেই করতে পারতাম, বাট ওগুলো তো আমার মনেই নেই। একটু পর তনি এসে আমাকে নিয়ে নাস্তা করতে গেল। আমি কোনো কথা না বলে চুপচাপ নাস্তা করে রুমে চলে আসলাম। এসে রেডি হচ্ছি, কারণ তনিকে বাসায় দিয়ে এসে আমি আবার অফিসে চলে যাব। তনিও রেডি হয়ে আসলো। অতঃপর তাকে বাসায় দিয়ে আসলাম। অফিসে গিয়ে দেখি অনেক কাজ জমে আছে। এক নাগারে কাজ করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। এখন আর কাজ করা যাবে না। আমি উঠে নামাজ পড়লাম। তারপর ক্যান্টিনে গেলাম নাস্তা খাওয়ার জন্য। এমন সময় তন্নির কল আসলো। বল কি হয়েছে? কিন্তু কলটা দিয়েছে বাবা। তারপর উনি বলল, তন্নি না, আমি তোর বাবা বলছি। বাবা এই সময় কল দিয়েছো, কিছু বলবে? এখন তুই কোথায়? ক্যান্টিনে এসেছি নাস্তা করার জন্য। নাস্তা করার দরকার নেই, তুই বাসায় আয়, একসাথে খাবো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এরপর আমি বাসা চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হচ্ছে আমার জন্য বসে আছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। খাবার খাওয়া শুরু করলাম। একসময় বাবা বলল, তোকে যে বলেছিলাম আমরা গ্রামের বাড়ি যাব, মনে আছে তোর? তোর দাদা দাদুর কবর পাকা করব। আছে, কিন্তু কিন্তু কি? আমি কোথাও যেতে পারবো না। আরে তুই আমাদের সাথে যাবি কেন? তোরা তো ঘুরতে যাচ্ছিস। না বাবা, আমরা কোথাও যাচ্ছি না। দরকার হলে তনিকে তোমাদের সাথে নিয়ে যাও। দেখলাম তনি আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। তারপর মা বললেন, এটা কেমন কথা? তুই না কালকে বললি তোরা ঘুরতে যাবি? বলেছিলাম, বাট আর যাবো না। আমার কাজ আছে, সব কিছু ক্যান্সেল করে দিয়েছি। তারপর বাবা তনিকে জিজ্ঞেস করলো ওনাদের সাথে যাবে কিনা। তনি না করে দিল। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। বিকেলবেলা আর অফিসে গেলাম না। সেদিন বিকেলবেলা সানি আর আয়মানের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ। এর মধ্যে আয়মান আমাকে বলল, এ জুয়েল, তনি কি তোকে মেনে নিয়েছে নাকি এখনো পাগলামি করে? আমি টেনশনে পড়ে গেলাম। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো চিন্তা করতেছি। আমার চুপ করে থাকা দেখে সানি বলল, আমরা সব জানি, তবুও তোর মুখ থেকে শুনতে চাই। তাহলে আমরা নিজেরা কিছু করে সব কিছু ঠিকঠাক করতে পারবো মনে হয়। সানি আর আয়মানের কথাগুলো শুনে একটু শান্তি লাগলো। আসলেই বন্ধু ছাড়া কিছু হয় না। তারপর আমি পুরো ঘটনা ওদের দুজনকে খুলে বললাম। তারপর আমি সানিকে বললাম, এই সানি, ফারিয়া তো আমাদের বন্ধু, বাট তুই যে ওকে বিয়ে করেছিস সে কি তোর সাথে এমন করে? আরে না, ও আমার অনেক কেয়ার করে। আরে সানি তো বাসর রাতে বিড়াল মেরে ফেলছে। এই কথা বলে হাসাহাসি শুরু করলাম। একটু পর আয়মান আমাকে বলল, জুয়েল শুন, একটা বুদ্ধি দেই, আমার ধারণায় 100% কাজ দেবে। আরে তাড়াতাড়ি বল। তুই আজ থেকে তনির কোনো কেয়ার করবি না, ওকে সবসময় এড়িয়ে যাবি, খারাপ ব্যবহার করবি, দেখবি সোজা হয়ে গেছে। আরে না, এটা কি করে হয়? আমি ওকে ভালোবাসি। আরে বেটা শোন, ভালোবাসি বললে লাভ হবে না, ওর মনেও ভালোবাসা আনতে হবে। তুই আজ থেকে ওকে এড়িয়ে যাবি, দেখবি ও ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি কি করা যায়। এরপর আমি বাসায় চলে যাই। রুমে ঢুকলাম, সাথে সাথে তনির প্রশ্ন করা শুরু হয়ে গেল। কোথায় ছিলে এতক্ষণ? অফিসে ছিলাম। অফিস কি 12টা পর্যন্ত হয় নাকি? সেটা তো না জানলেও চলবে। আর আমি কি করব না করব, কোথায় যাব নাকি যাব না, সেটা তোকে বলতে হবে নাকি? আমাকে বলতে হবে না। এত রাত পর্যন্ত জেগে থাকতে আমি পারবো না। তোকে জেগে থাকতে কেউ বলেছে নাকি? তুই ঘুমা। তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? সারাদিন অফিস করছি, বিরক্ত লাগছে। যা। ওহ, এখন তো বিরক্ত লাগবে তাই না? চুপ করবি নাকি কানে নিচে 2টা দিব? কি তুই আমাকে মারবি? তোকে মারতেও কি কারো পারমিশন লাগবে নাকি? চুপ কর, নয় লাথি দিয়ে রুম থেকে বের করে দেবো। দেখলাম তনি চোখ মুখ লাল করে শুয়ে পড়ল। মনে মনে আয়মানকে ধন্যবাদ দিলাম। আসলে আপনারা যেমনটা দেখছেন বাস্তবে আমি তেমন নই। এই ব্যবহারের মাধ্যমে যদি তনি ভালো হয় সেই জন্য এমন করতেছি। আমি আর কিছু না বলে লাইটটা অফ করে দিয়ে সবাই শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তনি বিছানায় নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম তনি আব্বু আমার ব্যাগ আর
জিনিসগুলো রেডি করে দিচ্ছে। আমি যাওয়ার পরেই নাস্তা করতে বসলাম। মা বললেন, শোন, একটা কথা বলতাম। বলো। আমরা যাওয়ার পর তনি একটু ওর বাপের বাড়ি যাবে, তুই একটু দিয়ে আসিস। আমার সময় নেই, যে যাওয়া সে একা যাবে, আর বাপের বাড়ি থেকে কালকে তো আসলো। আমরা যাওয়ার পর বাসা তো কেউ থাকবে না, তুই থাকবি অফিসে, তাই বলছিলাম। দেখো, এত কিছু আমি বুঝি না, ও গেলে একাই যাবে। আর কিছু না বলে নাস্তা করে উঠে গেলাম। তারপর বাবা মাকে আমি বাস স্টপে দিয়ে আসলাম। বাসায় এসে দেখি তনি নেই। কল দিলাম, ধরতেছে না। আমি আর কল না দিয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। দুপুরবেলা ক্যান্টিনে খাবার খেতে গেলাম। বাবা মাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম কত দূর গেছে। অনেকক্ষণ কথাবার্তা বলে কল কেটে দিলাম। হঠাৎ করে তনির কথা মনে পড়লো। আমি এবার তনিকে কল না দিয়ে শাশুড়িকে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আছি, সবাই ভালো। খাওয়া দাওয়া করেছেন? তনি খেয়েছে? এই তো আমরা করতেছি, তুমি করছো? জি, নাস্তা করতেছি। অফিস শেষে আমাদের এখানে চলে আসিও, তোমার আব্বু আম্মুর সাথে আমার কথা হয়েছে। কিন্তু কোনো কিন্তু না, আমি বলছি তুমি চলে আসিও। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলাম। তারপর সানি আর আয়মানকে কল দিলাম, সব কিছু বললাম। ওরা বলতেছে চালিয়ে যাওয়ার জন্য। রাত প্রায় 8টা। আমি ওদের বাসার সামনে গেলাম। তনিকে কল দিব নাকি চিন্তা করলাম, কিন্তু দিলাম না। কলিং বেল দেওয়ার সাথে সাথেই তনি এসে দরজা খুলে দিয়ে গেছে। মনে হয় আমার জন্য ওয়েট করতেছিল। আমি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তনি রুমে গেলাম। আমার সাথে কোনো কথা বলতেছে না। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু পর শাশুড়ি এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমি সোজা নিচে চলে গেলাম। খাওয়া দাওয়া করে বাইরে বের হলাম। আব্বুকে কল দিলাম। অনেকক্ষণ কল দিয়ে কথা বললাম। এরপর বাসায় আসলাম। রুমে যাওয়ার সাথে সাথে তনি অনেক জোরে দরজা লাগিয়ে দিল। কী রে, এত জোরে দরজা লাগিয়ে দিলি কেন? তুই এখানে কেন আসছিস? মানে কি? তোর মাই তো বললো। মা বললি আসতে হবে নাকি? দেখ, বেশি কথা বলবি না, তোরে দেখলে আমার রাগ হয়। যা শুয়ে পড়। তুই আমার রুম থেকে বের হ। তুই কি আমাকে অপমান করছিস? ধরে নে তাই। তুই আমার রুমে থাকতে পারবি না। ভুলে গেছিস সবসময় আমার রুমে থাকিস অ্যান্ড আমার কাটে? তুই কি যাবি নাকি গলার ধাক্কা দিব? আমার কিছু না বলে বের হয়ে গেলাম। চিন্তা করলাম নিজের বাসায় চলে যাব, কিন্তু এত রাতে যাওয়া রিক্সি হয়ে যাবে। তাছাড়া শ্বশুর শাশুড়ি খারাপ মনে করবে। আমি আর চিন্তা না করে সোজা নিচে চলে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সময় যাচ্ছে না কিছুতেই। তারপর গিয়ে গেস্ট রুমের সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা শাশুড়ি ডাকে ঘুম ভাঙলো। আমাকে সোফায় দেখে উনি বললেন, কি বাবা, তুমি সোফায় কেন ঘুমিয়েছো? রুমে যাওনি? আমি কিছু বলতে যাব এমন সময় তনি কোথা থেকে তার আম্মুকে বলে, আম্মু, তোমার জামাই কি করছে জানো? কি করেছে? কাল রাতে আমাকে গান শোনানোর জন্য বলেছিল, সে শোনায়নি, তাই শাস্তি দিয়েছি যে আমার সাথে আজকে ঘুমাতে পারবে না। আমি তো পুরো টাসি খেয়ে বসে আছি। ফকিনি কত বড় মিথ্যা কথা বললো। বাহ, কি সুন্দর নিজেকে বাঁচিয়ে নিল। তারপর শাশুড়ি আমাকে বলল, বাবা, আমার মেয়েটা গান পছন্দ করে, তুমি মাঝে মাঝে একটু গান শোনাই। আর তুইও সামান্য একটা গানের জন্য বুঝি কেউ রুমে থাকতে দেয় না? আমি দুঃখ বারাকান্ত একটা হাসি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিস চলে গেলাম। একটু পর আমাদের অফিসে একটা কলিগ আমার রুমে আসলো। হ্যালো স্যার, আসতে পারি? আরে আবিদা, আসো আসো। থ্যাঙ্কস স্যার। কিছু বলবে? বলছিলাম কি স্যার, আগামী সপ্তাহে আমি একটু বাড়ি যাব, আমার চাচাতো ভাইয়ের বিয়ে। ও আচ্ছা, ছুটি লাগবে এই তো? জি স্যার। কতদিন লাগবে? স্যার 7 দিনের হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যাও, দিলাম। ভালোভাবে যাবে। ধন্যবাদ স্যার। এরপর দেখলাম আদিবা কিছু বলবে, কিন্তু বলছে না, শুধু জড়োপড়ো করছে। তাকে আমি বললাম, কি কিছু বলবে নাকি? আসলে স্যার একটা কথা বলা ছিল। সমস্যা নাই, বলো। স্যার এখানে তো আমার কেউ নেই, আপনাকে বড় ভাইয়ের মতো দেখি, যদি ভাই হিসেবে আমার একটা উপকার করতেন খুশি হতাম। আরে পাগল নাকি তুমি? কোনো সমস্যা নাই, তুমি নির্ভয়ে বলো। স্যার অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো, আব্বু আম্মুর জন্য কিছু শপিং করব আর কিছু জিনিস নেব। আপনি যদি বিকেলবেলা আমার সাথে একটু শপিংয়ে যেতেন অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, যাব। ধন্যবাদ স্যার। এই কথা বলে আদিবের সাথে ডেস্কে চলে গেলাম। বিকেলবেলা আদিবের সাথে শপিং মলে গেলাম। অনেক কিছু নিলাম, ওর বাবার জন্য, ওর মায়ের জন্য। অনেক কেনাকাটা করার পর আদিবা একটা কসমেটিক্সের দোকানে গেল। আমি ওর পিছে পিছে গেলাম। আদিবার ব্যাগগুলো আমার কাছেই ছিল। কসমেটিক্সের দোকানে যাওয়ার পর আমি আর আদিবা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সেখানে গিয়ে বিশাল আকারে একটা শর্ট খেলাম। দেখলাম তনিও সেখানে তার বান্ধবীর সাথে কি যেন কিনতেছে। আমাকে আদিবার সাথে দেখে আমার সামনে এসে বলে, মেয়েটা কে? ও আমার পুরো কথাটা বলার আগে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে চোখ মুখ লাল করে কাঁদতে কাঁদতে দোকান থেকে বের হয়ে গেল। তনির কয়েকটা বান্ধবী এসে আমাকে বলল, সেই ভাইয়া, বাসা বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ঘুরেন, আপনার লজ্জা করে না? তারপর সবাই দোকান থেকে বের হয়ে গেল। লজ্জায় আমার পুরো মুখ লাল হয়ে গেল। খারাপটা সবাই দেখলো, আসল কাহিনীটা কারো চোখে পড়লো না। তারপর আমি আর আদিবা বের হয়ে গেলাম। আদিবা আমাকে বলল, সরি স্যার, আমার জন্য আজকে আপনাকে অপমানিত হতে হয়েছে। আরে ধুর, এগুলো কিছু না, তোমার কি দোষ? কেউ তো আর আসল কথা জানে না, সেই জন্য রিয়েক্ট করতেছে। কিন্তু ম্যাডাম তো অনেক রাগ করেছে।
এটা কোনো সমস্যা না, সব কিছু ঠিক হয়ে যাবে। স্যার একটা কথা বলতাম। বলো। ম্যাডামের নাম্বারটা আমাকে দিবেন, আমি সব কিছু বুঝিয়ে বলবো। আরে তুমি কল দিলে সে আরো বেশি রিয়াক্ট করবে, উল্টো তোমাকে অপমান করবে। সমস্যা নেই স্যার, আপনি নাম্বারটা আমাকে দেন আর এটা ধরেন। কি এটাতে? স্যার আপনাদের বিয়েতে তো যেতে পারিনি, তাই ম্যাডামের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট। তুমি আবার এটা কখন কিনলে? সেটা আপনার না জানলেও চলবে, আপনি এটা নেন আর নাম্বারটা দেন। ধন্যবাদ, এই নাও নাম্বার। তারপর আমি নাম্বারটা দিয়ে গিফটটা নিয়ে আদিবাকে একটা রিক্সা উঠিয়ে দিয়ে আমি বাসা চলে আসলাম। এসে গিফটটা খুলে দেখলাম একটা নীল শাড়ি। এই শাড়িতে তনিকে অনেক অসাধারণ লাগবে। এরপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিই, কারণ তনি আজকে বিষয়টা ফারিয়ার সাথে শেয়ার করবে। আমি ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিছি এবং এটাও বলে দিয়েছি যে এমনভাবে কথা বলবে যেন তনির প্রচুর রাগ হয়। বাসায় একা একা ভালো লাগতেছে না, আব্বু আম্মু নেই, তনিও নাই। আমি তনিকে কল দিলাম, বাট নম্বরটা বন্ধ। এরপর তনির আম্মুর কাছে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি ভালো, আপনি? আছি মোটামুটি। তনি কোথায়? ওর নাম্বারটা বন্ধ কেন? কি জানি বাবা, বিকেলে কোথায় থেকে কাঁদতে কাঁদতে এসে রুমের দরজা বন্ধ করে দিয়েছে। অনেকবার ডেকেছি, দরজা খুলছে না, কিছু খাচ্ছেও না। তোমার সাথে কি কিছু হয়েছে? না, আমার সাথে কিছু হয়নি। তো বাবা আজকে আমাদের বাসায় আসবে না? না, আজকে আসবো না। কেন বাবা, বাসায় তো কেউ নেই, এখানে তন্নিও একা, চলে আসো। না, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। এ কথা বলে আমি কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম তনি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, না হলে এত রিয়াক্ট করতো না। আয়নের বুদ্ধিটা অনেক কাজে লাগছে। এভাবে কয়েকদিন চলে গেল, আমিও তনিদের বাসায় যাই না। মাঝে মাঝে ওর মায়ের সাথে একটু কথা হয়। তাই 10 মিনিট পর ওর মা আমাকে কল দেয়, তখন আমি অফিসে ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? ভালো, আপনারা? আছি সবাই ভালো। বাবা তুমি একটু আজকে আমাদের বাসায় আসতে পারবে? আসলে আমার তো একটু কাজ ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে হয়েছে কি, আমার বড় বোন নাকি অনেক অসুস্থ। আমি আর তোমার শ্বশুর আপা ওখানে যাচ্ছি, তাই যদি তুমি এখানে থাকতে ভালো হতো। তনিকেও নিয়ে যান তাহলে। ও যেতে যাচ্ছে না, সেই জন্যই তো আমরা একটু টেনশনে আছি। সে একা একা বাসায় কিভাবে থাকবে? যদি তুমি আসতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি সন্ধ্যার সময় আসবো। এই কথা বলে কলটা কেটে দিলাম। কেমন জানি খুব খারাপ লাগতেছে। আজকে অনেকদিন পর ওর সাথে দেখা করতে যাচ্ছি। রাত প্রায় 8টার সময় ওদের বাসায় গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা ছিল। ভিতরে গেলাম, দেখলাম চোখ মুখ লাল করে বসে আছে, দেখতে বাচ্চাদের মতো লাগছে। তারপর আমি বললাম, কেমন আছিস? তুই এখানে কেন আসছিস? আম্মা বলেছে তাই। লজ্জা করে না অন্য মেয়েদের সাথে ঘুরে এখানে এখানে আসতে? সেটা আমার ব্যাপার, আমি তো তোর কেউ না। আমাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তোর মতো ফালতুকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। আগে জানলে জীবনেও কবুল বলতাম না। আমার মাথা গরম করবি না। কি করবি তুই? রাগে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি কোনো কথা না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তনি নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আমিও আর ওর রুমে গেলাম না, সামনে গেস্ট রুমে সোফায় শুয়ে রইলাম, কিন্তু ঘুম আসে না। একটু পর আস্তে আস্তে উঠে তনি রুমে থেকে গেলাম, দেখলাম ও ঘুমিয়ে আছে। অনেকক্ষণ আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখলাম। হঠাৎ করে খেয়াল করলাম ওর পুরো শরীর কাঁপতেছে। আমি তাড়াতাড়ি রুমে গেলাম, কপালে হাত দিয়ে দেখি জ্বরে পুরো শরীর পড়ে যাচ্ছে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি করবো বুঝতে পারতেছি না। পরে কিচেন রুম থেকে এক বাটি পানি নিয়ে এসে মাথায় জলপটি দিলাম অনেকক্ষণ, কিন্তু কিছুতেই কমছে না। পরে এক বালতিতে পানি নিয়ে এসে ওর মাথায় দিলাম। প্রায় 2 ঘন্টার মতো পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমলো। পরে দেখলাম পানি দিতে দিতে ওর শরীরটা ভিজিয়ে দিয়েছি। এখন কাপড়টা চেঞ্জ করতে হবে, বাট কিভাবে করবো বুঝতেছি না। সে যদি দেখে আমি ওর কাপড় চেঞ্জ করেছি তাহলে আমার অবস্থা শেষ। সকালবেলা আমি নাস্তা নিয়ে ওর রুমে গেলাম, দেখলাম সেই মাত্র ঘুম থেকে উঠেছে। আমার হাতে নাস্তা দেখে চমকে উঠলো। তারপর নিজের দিকে তাকিয়ে দেখে যে ওর কাছে যে জামাটা ছিল সেটা আর নেই, এখন অন্যটা। তারপর আগে চোখ মুখ লাল করে উঠে আমার কলার ধরলো। এই কুত্তা, আমার কাপড়ে এই অবস্থা করেছে কে? আসলে কাল রাতে পুরো কথাটা বলার আগে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দেয়। তারপর বলে, তুই এত খারাপ আমি ভাবতেও পারিনি। আমাকে ঘুমের মধ্যে পেয়ে তুই, ছি, আমার ভাবতে ঘৃণা লাগে। তোকে আমি আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলাম, কিন্তু তুই এত খারাপ আমি জীবনও ভাবিনি। যা, বেরিয়ে যা এখান থেকে। প্লিজ আমার কথাটা শোন। তুই যাবি নাকি আবার চর খাবি? আমি আর কিছু না বলে নাস্তার প্লেটটা রেখে চলে আসতে যাব, এমন সময় দেখি দরজার সামনে নীলা, তনির চাচাতো বোন দাঁড়িয়ে আছে। মনে হয় আমাকে চর মারা দৃশ্যটা দেখে ফেলেছে। লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। কিছু না বলে সোজা রুমের বাইরে চলে আসলাম। এরপর নীলা ভিতরে গেল, যাওয়ার পর বলল, তুই ওনাকে চর মেরেছিস কেন? ভালো করেছি। ও আমার কাপড় চেঞ্জ করেছে কেন? সে করেনি, আমি করেছি। মানে? তুই জানিস কাল রাতে তোর অনেক জ্বর এসেছিল?
উনি তোর মাথায় জলপট্টি দিয়েছে। জ্বর না কমার কারণে সারা রাত তোর মাথায় পানি দেয়। পানিগুলো তোর শরীরে গিয়ে পুরো শরীর ভিজে যায়, ঠান্ডা লেগে যাবে, সেজন্য সকালে আমাকে কল দিয়ে আনে, আর আমি তোর কাপড় চেঞ্জ করি। আর তুই কি না জেনে ওনাকে চহর দিলি? তোর ভাগ্য ভালো যে খুনের মতো স্বামী পেয়েছিস। এই কথাগুলো বলে নীলা বাইরে চলে আসে। আমি তনির মাকে কল করে ওর অসুস্থতার কথা জানালাম। তারপর কিছু না বলে শুধু অফিসে চলে গেলাম। এরপর থেকে তনিদের আর কোনো কল দিই নেই, ওর আম্মুকেও দিই নেই। মাঝে মাঝে ওর আম্মু কল দিয়ে খবর নেয়, জাস্ট এইটুকুই। কয়েকদিন পর বাবা মা চলে আসে, এসে আমাকে বলে, কি রে, বৌমা কই? ওর বাপের বাড়ি। তা তুই কি এতদিন ওখানে ছিলি? না, মাঝে মাঝে যেতাম। চুপ কর বেয়াদব। তুই কি ভাবছিস আমি কোনো খবর রাখিনি? ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরতে তোর লজ্জা করে না? বৌমা আমাকে সব কিছু জানিয়েছে। বাহ, ফকিনি নিজে তো সেই কান্না করে আমাকে ফাঁসিয়ে দিল। জানি বাবা এখন সত্য কথা বলে বিশ্বাস করবে না, তাই বলেও কোনো লাভ নেই। এরপর বাবা বললেন, এখন ওদের বাসায় যা, আর তন্নিকে তোর সাথে করে নিয়ে আসবি। কিন্তু বাবা এখন তো বলতে না দিয়ে বললো। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা। এখন তো রাত হয়ে গেছে, এখন কিভাবে আনবো? কালকে সকালে নিয়ে আসলে হবে না? গর্ধপ, এখন আনতে কে বলছে? এখন তুই যাবি, রাত থেকে কালকে সকালে চলে আসবি। আমি কিছু বলতে যাব, এমন সময় বাবার দিকে খেয়াল করে দেখলাম ঢেকে আছে। আমি আর কিছু না বলে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত প্রায় 9:30। আমি তনিদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দেওয়ার সাথে সাথে দেখলাম তন্নির মা এসে দরজা খুলে দিল। তারপর বলল, বাবা আসছো? পথে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা বসো, খাওয়া দাওয়া করে নাও। তন্নিও বসে আছে, বাট আমি কিছু বলছি না দেখে সেও বলছে না। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম, গিয়ে একটা চেয়ারের উপর বসে আছি। একটু পর তন্নি এসে দরজা লাগিয়ে দিল আর আমাকে বলল, সরি। সরি কেন? সেদিন রাতের ঘটনার জন্য আমি ভেবেছি তুই আমার সাথে। থাক, বলতে হবে না, আমার কপালে ওইগুলি ছিল। তুই ঘুমা, সকালে তাড়াতাড়ি যেতে হবে। তুই কোথায় ঘুমাবি? আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই ঘুমা। খাটে ঘুমা, আমি নিচে ঘুমাবো। কেন, তোর চর খাওয়ার জন্য নাকি তোর কাছে অপমানিত হওয়ার জন্য? সে আর কিছু না বলে ঘুমিয়ে পড়লো। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেলাম। তনিও আমার পেছনে পেছনে গেল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে, বাট বলতে পারছে না। এরপর আমি বললাম, কিছু বলবি? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? পাগল নাকি, তোকে কেন আমি ভালোবাসবো? মিথ্যা বললাম, দেখি ও কেমন রিয়েক্ট করে। তাহলে এতদিন যে বললি তুই আমাকে ভালোবাসিস? মিথ্যা বলেছি, তোর সাথে থাকা বা কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে আমাকে নিতে আসছিস কেন? আব্বা আম্মা বলেছে তাই, না হলে জীবনেও আসতাম না। বাহ, ভালো তো, নতুন কাউকে পেয়ে গেছিস, এখন তো আমাকে দরকার নেই। তোর দরকার কখনো ছিল না, আর থাকবেও না। আদিবাসীতে আমি খুব ভালোই আছি। রাগানোর জন্য বললাম। তনি আর কিছু না বলে চোখ মুখ লাল করে কান্না করতে করতে নিচে চলে যায়। মনে মনে বন্ধু আয়মানকে ধন্যবাদ দিতে লাগলাম, ওর বুদ্ধিটা কাজে লেগেছে। এইরকম হবে জানলে আরও আগে থেকে ইগনোর করতাম। যাই হোক, একটু পর আমিও নিচে গেলাম। গিয়ে দেখি তনি চুপ করে বসে আছে। আমি বললাম, রেডি হয়ে নে, বাসা যেতে হবে। আমি যাবো না, তুই যা। তোর ন্যাকামি দেখার টাইম নেই আমার। আদিবা বসে আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। বললাম তো আমি যাবো না। ওকে, একটুবার নিজে যাবি। তুই এখান থেকে যা, তোকে যেন না দেখি। চলে তো যাবই, এখানে তো আর থাকতে আসিনি। তুই আর এক সেকেন্ডও এখানে থাকতে পারবি না, এক্ষুনি বের হয়ে যা। আমি আর কিছু না বলে নাস্তা না করে ওর বাবা মা কাউকে কিছু না জানিয়ে সোজা অফিসে চলে গেলাম। বাসা গেলে বাবা চিল্লাচিল্লি করবে। কাজ করতেছি এমন সময় আদিবা আসলো। আসতে পারি স্যার? আরে আদিবা, আসো, বসো। ধন্যবাদ স্যার। আপনার কি মন খারাপ? আরে না, এমনি ভালো লাগছে না। আমি জানি স্যার, ম্যাম আপনাকে কিছু বলেছে। আসলে স্যার আমি সেদিন জানতাম না ম্যামও মার্কেটে যাবে, তাহলে আপনাকে যেতে বলতাম না। আরে ধুর, এটা কোনো ব্যাপার না। এমন সময় বাবা কল দিল। আদিবা উঠে চলে গেল। এই কই তুই? আমি তো অফিসে। তোকে না বললাম বৌমাকে নিয়ে বাসায় আসতে? ও আসবে না বলেছে, সেই জন্য তো আমি অফিসে চলে আসছি। চুপ কর বেয়াদব। ও আসবে না বলছে নাকি তুই নিয়ে আসিসনি? মানে আমি কেন নিয়ে আসবো না? চুপ হারামজাদা। তন্নি আমাকে সব কিছু বলেছে। তোর লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরতে? আরে তুমি এসব কি বলো? সবগুলো মিথ্যা কথা। চুপ কর। তন্নি আমাদের সব কিছু বলেছে। মেয়েটা কখন থেকে কান্না করতেছে। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। ধুর, ফকিনিটা বাবাকে বানিয়ে বানিয়ে কী সব বললো আল্লাহ জানে। নিজে সব দোষ করে এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। বিকালবেলা আয়মান কল দিল। কিরে দোস্ত, কি অবস্থা? মামা কি বুদ্ধি দিলি, তোনে তো ফেসে গেছে। আর কি বলিস? আচ্ছা শোন, সন্ধ্যার সময় তুই আর তন্নি কপি শপে আসিস, কথা আছে। ধুর, আমি তনিকে নিয়ে আসতে পারবো না, তোরা বল আসতে। আচ্ছা ঠিক আছে, বলবো। তুই অন্তত সাথে করে নিয়ে আসিস, সানি আর ফারিও থাকবে।
আচ্ছা ঠিক আছে। এরপর বাসায় গেলাম, দেখলাম তনি রেডি হয়ে বসে আছে। আমাকে দেখে বলল, আইমান কিছু বলেছে? না কিছু বলেনি। কেন? কফি শপে যাওয়ার জন্য বলেছে। তো যা, আমাকে বলছিস কেন? তোকেও যেতে বলেছে। আমি যাব না, তুই যা। একসাথে যাওয়ার জন্য বলেছে, তুই না গেলেও আমি যাব না। মনে মনে তো আমার লাটু উঠেছে। কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না। যাই হোক, বেশি মুড নিতে গেলে আবার দেখা যাবে যে একসাথে যাওয়া হবে না। একটু পর আমি আর তনি বের হয়ে গেলাম, একটা রিক্সা নিলাম। এই প্রথম বিয়ের পর একসাথে রিক্সা নিয়ে ঘুরতেছি। যখন ওর সাথে ফ্রেন্ড হিসেবে রিক্সায় ঘুরতাম তখন কি মজাটাই না হতো। সব কিছু মনে পড়তে লাগলো। আমি রিক্সার এক পাশে সরে বসে আছি, তনি বারবার আমার দিকে তাকাচ্ছে। একটু পর কফি শপে গেলাম, দেখলাম আয়মান, সানি আর ফারিয়া বসে আছে। আমাকে দেখে বলল, বাহ, দুজনের এখন আসার সময় হলো। না রে, একটু কাজ ছিল তাই। বুঝি কেমন কাজ? তনি গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরলো। এদিকে আয়মান আমাকে ইশারা দিতেছে, বলতেছে কাজ হচ্ছে। এমন সময় সানি বলল, দোষ শোন, তোরা থাক, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। সে কি, মাত্রই তো আসলাম, কফিটা খেয়ে যা। না রে, অনেক কাজ, সময় কম। আচ্ছা তুই যা, ফারিয়া থাকুক। না রে, ওরে সারা আমার কোনো কাজ হয় না, আর কপালে চুমু না খেলে কাজে মন বসে না। চুপ কর ফাজিল। আচ্ছা তোরা থাক, পরে কথা হবে। এই কথা বলে ফারিয়া সানি চলে গেল। আয়মন কেমন জানি চড়বড় করতেছে। আমি বললাম, কি রে তোর আবার কি হয়েছে? আসলে দোস্ত, বাসায় একটা কাজ ফেলে চলে আসছি, এখনই বাসায় যাওয়া লাগবে। মানে তোদের আজ সবারই কাজ আছে? আগে বলতি, তোরা না বলি একসাথে কফি খাবি। তোরা খা, আমি একটু আসি। এ কথা বলে আয়মানও চলে গেল। আমি আর তনি বসে আছি। একটু পর কফি আসলো, দুজনে খেলাম। দুজনে নীরবতা ভেঙে তনি বলল, একটা কথা বলতাম। বল। অনেকদিন কোথাও ঘুরি না, চল পার্কটাতে একটু ঘুরে আসি। আমিও কেন জানি না ওর এই আবদারটা না রেখে পারলাম না। অনেকক্ষণ দুজনে একসাথে হাঁটলাম, ভালোই লাগলো। রাত প্রায় 8টা। বাসায় গেলাম, দেখলাম বাসায় কেউ নেই, কিন্তু দরজা খোলা। বাবা মা দুজনকে ডাক দিলাম, কারো কোনো সারা শব্দ নেই। তনি ভয়ে কাঁপতেছে। একটু পর নীরবতা ভেঙে শুরু হলো আমাদের মুখের উপর স্প্রে মারা, আর সবাই একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে তরুণী, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা মা, সানি, আয়মান আর ফারিয়া সবাই একসাথে বলতেছে। দেখে তো আমরা পুরাই অবাক। আমি নিজেও ভুলে গেছি আজকে তরুণীর জন্মদিন, কিন্তু বন্ধুগুলোর মনে আছে। সেজন্য তারা কফি শপ থেকে তাড়াতাড়ি চলে আসে। তারপর বড় একটা কেক কাটা হলো। তরুণী সবার প্রথমে আমাকে খাওয়াই দিয়েছে, আমিও খাইয়ে দিয়েছি। এক এক করে সবাইকে খাইয়ে দিয়েছে। এমন সময় তরুণী বলল, এতগুলো আয়োজন কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি তো পুরো টাসি খেয়ে গেলাম। আমি নিজেও কিছু জানি না, আর ওরা বলছে আমি করেছি। সেদিন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। ওদের আর বাসায় যেতে দিইনি। আমি, সানি আর আয়মান একসাথে ঘুমিয়েছি, আর ফারিয়া আর তন্নি একসাথে ঘুমাইছে। পরে যে যার মতো চলে গেছে। আমিও অফিস চলে গেলাম। দুপুরবেলা আদিম আমার রুমে আসলো। স্যার আসতে পারি? আসো, বসো। স্যার একটা কথা বলতাম। অবশ্যই। আসলে স্যার, আমার একজনের সাথে রিলেশন আছে। বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই আমি বাবাকে ফাহাদের কথা বলেছি। বাবা বলেছে ওকে নিয়ে বাবার সাথে দেখা করার জন্য। যদি আজকে বিকেলের জন্য আমাকে ছুটি দিতেন উপকার হতো। আরে এটা কোনো কথা? তুমি আমাকে আগে বলবে না? ওকে যাও, দিলাম। ধন্যবাদ স্যার। আদিবা, একটু কষ্ট করতে পারবে? জি স্যার, বলুন। তোমার পাশের আলমারিটার উপর একটা হলুদ রঙের ফাইল আছে, যদি একটু কষ্ট করে দিতে উপকার হতো। এতে কষ্টের কি আছে? এই কথা বলে আদিব উঠে ফাইলটা নিতে গেল। আলমারি উঁচু হওয়ার কারণে সে একটু ওপরের দিকে উঠে পায়ের আঙ্গুলের উপর ভর করে ফাইলটা নিতে যাবে। এমন সময় পায়ে স্লিপ করে উল্টে পড়ে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে ওকে ধরে ফেললাম, আর এমন সময় তরুণী এসে উপস্থিত। আমাদের একসাথে দেখে চিৎকার দিয়ে উঠলো। দেখলাম হাতে একটা টিফিন বাটি, মনে হয় দুপুরে খাবার নিয়ে আসছে। ধুর শালা, কেন যে আদিবাকে ফাইলটার কথা বললাম। যদি না বলতাম তাহলে তনি হয়তো কিছু দেখতো না। আমি আদিবাকে ছেড়ে দিলাম। তনির আগে চোখ মুখ লাল করে আমাকে বলল, ছি, তুই এত খারাপ। প্লিজ তুই শান্ত হ, আমার কথাটা শোন। কি শুনবো? নিজের চোখেই তো সব কিছু দেখলাম। প্লিজ তুই আমার কথাটা শোন। চুপ কর। তোর মতো ফালতুর সাথে আমি কোনো কথাই বলবো না। ভেবেছিলাম তুই সত্যি আমাকে ভালোবাসিস। আমিও আস্তে আস্তে তোকে ভালোবেসে ফেললাম, কিন্তু তুই অন্য মেয়ের সাথে। ছি, আমার ভাবতে। আমি কিছু বলতে যাব, এমন সময় আদিবা বলল, ম্যাম শোনেন, আপনার ধারণা ভুল। তুই চুপ কর। লজ্জা করে না অন্যের স্বামীর সাথে এইসব করতে? যত সব ফালতু। ম্যাম, আপনি আমাকে যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু স্যারকে কিছু বলবেন না। স্যারের কোনো দোষ নেই। চুপ করো তুমি। সেদিন তো শপিং করতেও দেখেছি তোমাদের, আবার বড় বড় কথা বলছো। লজ্জা করে না? ম্যাম, আপনাকে সেদিন রাতে আমি অনেকবার কল দিয়েছি,
সত্যিটা বলার জন্য, বাট আপনি কল ধরেননি। সেদিন আমি স্যারকে জোর করে শপিং করতে নিয়ে গেছি। আসলে এখানে আমার কেউ নেই তো, স্যারকে বড় ভাই ডেকেছি। একটা কাজিনের বিয়ে ছিল, প্রায় 6 মাস পর বাড়ি যাচ্ছি, তাই বাবা মার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম। আর আপনি সেখানে আমাদের দেখে ফেলেন। স্যারকে সবার সামনে চড় দেন। জানেন, সেদিন আপনার জন্য একটা নীল শাড়ি কিনেছিলাম। স্যার অনেকবার বলেছিল আপনাকে নাকি নীল শাড়িতে ভালো মানায়। আপনাদের বিয়েতে না যেতে পারায় একটা নীল শাড়ি আমি আপনার জন্য কিনে স্যারকে দিয়েছিলাম। বিনিময়ে আপনি স্যারকে চড় দিয়েছেন, নয়তো অপমান করেছেন। সেদিনের কথা বাদ দাও, আজকেরটা তো আমি নিজের চোখেই দেখলাম। আজকে কি ছিল তাহলে? আমার একজনের সাথে রিলেশন আছে, বাবা চাইছে তাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি স্যারের কাছে এসেছিলাম বিকেলে ছুটি দেওয়ার জন্য। স্যার আমাকে ছুটি দিয়েছে। আমি চলে যাওয়ার সময় স্যার ফাইলটা দিতে বলেন। আমি ফাইলটা দিতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, এমন সময় স্যার আমাকে ধরে ফেলেন। শোনেন, একটা কথা বলি, আপনার কপাল অনেক ভালো যে আপনি ওনার মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। আপনার মতো মেয়ের কোনো যোগ্যতাই নেই ওনার সাথে থাকার। নিজেকে তো অনেক কিছুই মনে করেন, এগুলো বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করুন। আদিবা এই কথাগুলো তন্নিকে বলে চলে গেল। দেখলাম তন্নির চোখে পানি চলে আসছে। আমি এতক্ষণ কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনতেছিলাম। আদিবার কথাগুলো অনেক ভালো লাগলো। মনে মনে কয়েকবার ধন্যবাদ জানালাম। একটু পর তনি আমার দিকে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে। তারপর আমাকে বলল, নিজেকে খুব চালাক মনে করিস তাই না? মানে? তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? কি জানিস তুই? এই যে এতদিন অবহেলার নাটক করেছিস, আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, নিজেকে হিরো ভাবছিস। মনে মনে ভাবলাম তনিকে এগুলো আবার কে বলে দিছে, শালা আয়মান্না বলে দিল নাকি। এরপর আমি বললাম, এগুলো সব মিথ্যা কথা, আমি যা করেছি মন থেকে করেছি। তোকে এইগুলো কে বলেছে? তুই কি ভাবছিস ওরা শুধু তোর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড না? ফারিয়া আমাকে সব কিছু বলেছে। শালার মেয়েদের পেটে কিছুই হজম হয় না, কি দরকার ছিল তনিকে এগুলো বলার? তারপর আমি বললাম, তোকে এই কথাগুলো ফারিয়া বলেছে, দেখ ওর কি হাল করি। কি করবি তুই ফারিয়া? এই কথা বলে আস্তে তো আমার দিকে এগোতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, তুই এদিকে আসিস কেন? কেন আসছি তাই না? দেখ, একদম আমার কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করবো। কর চিল্লাচিল্লি, দেখি কে আসে। আমি পিছাইতে পিছাইতে দেয়ালের সাথে লেগে গেছি। এই কি করছিস তুই? বলার আগে ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ এইভাবে থাকার পর আমি তনুকে একটু দূরে সরিয়ে দিলাম আর বললাম, এই তুই কি পাগল? এটা আমার অফিস, বেডরুম না, যদি কেউ দেখে ফেলতো। দেখো তাতে আমার কি? খাইছিস? মাত্রই তো খাইলাম। আরে তোর এটা না, তুই করে খাইছিস? না, তোর জন্য রান্না করে নিয়ে আসছি। তুই করছিস নাকি আমা করছে? দুজনেই করেছি, তুই এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, বলবো না, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। ওকে। এরপর তনি ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, অবশেষে তনি লাইনে আসলো। আর আমি বন্ধুগুলো না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না। একটু পর তনি বাইরে আসলো। আমি একটা প্লেটে ভাত দিয়ে তাকে বললাম, এই ধর খেয়ে নে। আমি খাবো না। কি আজীব, তুই না একটু আগে বলি খাবি? এভাবে খাবো না। তো কিভাবে খাবি? যদি কেউ একজন খাইয়ে দেয় তাহলে খাবো। আমি ওকে শোনা বলে ওকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে তনিকে পাশে পাঠিয়ে দিলাম। তনি চলে যাওয়ার পর ফাইল নিলাম। এমন সময় আয়মানের কল। দোস্ত কি অবস্থা? আরে বাবা, কি বুদ্ধি দিলি, তনি তো পুরো ফিদা হয়ে গেছে। আরে কি বলিস? আর তনির জন্মদিনে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তো ভুলেই গেছিলাম ওর জন্মদিন। আরে মামা, সারপ্রাইজের কি দেখলা? আর বড় সারপ্রাইজ এখন রয়ে গেছে। আরে কি বলিস, কি সারপ্রাইজ, তাড়াতাড়ি বল। না এখন না, বিকালে কফি শপে আয়, বাকিরাও আসবে, সবাইকে একসাথে বলবো। আচ্ছা ঠিক আছে। শোন, আসার সময় তন্নিকে নিয়ে আসিস, আমি সানি আর ফারিয়াকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। অফিস শেষ করে বিকালবেলা তনিকে বললাম রেডি হতে। সে রেডি হতে চলে গেল। আমি ফ্রেশ হয়ে একটা কালো শার্ট পরে বাসার বাইরে দাঁড়িয়ে আছি তনির জন্য। একটু পর তনি আসলো বাইরে। বাহ, সেও কালো শাড়ি পরে আসলো। আমি দেখে আরও একবার ক্রাশ খেলাম, হাঁ করে তাকিয়ে আছি। একটু পর তনি ঝাঁকুনিতে বাস্তবে ফিরে এলাম। আমাকে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? মশা ঢুকবে। আরে না, আমি একটা কথা চিন্তা করতেছিলাম। কুদ্রু করছিলি, যা এখন রিক্সা নিয়ে আয়। তারপর আমি একটা রিক্সা নিলাম। আমি একটু দূরে সরে বসে চাইলাম, কিন্তু আমার বাম হাতটা ধরে বসে আছে। একটু পর কবে সবে পৌঁছে গেলাম, দেখলাম সবাই বসে আছে। আমাদের দেখে সবাই দাঁড়ালো। ফারিয়া বলল, কি রে, আজ এত ম্যাচিং, ঘটনা কি? কিসের ঘটনা? বুঝি সব বুঝি। আচ্ছা, বুঝলে ভালো। এই হারামির দল, চুপ কর, সবাই আগে বস। এরপর আমরা সবাই বসলাম। আয়মান সবার জন্য কফি অর্ডার দিল। বন্ধু, এইবার বল কি এমন সারপ্রাইজ যেটা মোবাইলে বলা যায় না, এইখানে বলতে হবে? দোস্ত,
আমার তো বিয়ে। সত্যি? সত্যি। তারপর সবাই আয়মানকে কংগ্রেচুলেশন জানালাম। আমি বললাম, তো বিয়ে কবে? পরশুদিন। হারামির বাচ্চা, আগে বলিস না কেন? দোস্ত আমি নিজেও জানতাম না, আজকে সকালে আব্বা বলেছে। আচ্ছা শোন, কালকে তোরা সবাই থাকবি, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি পারবো না, তোরা সবাই আসিস। না পারলে তুই বিয়েতেও আসিস না। ওরে ভাই, কাঁদিস কেন? আচ্ছা ঠিক আছে, আসবো। আমার কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে কথাবার্তা বলে বাসা চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে বাবার সাথে কথা বলতেছি। তনি তখন ফ্রেশ হচ্ছিল। অনেকক্ষণ কথাবার্তা বলে রুমে গেলাম। দেখি তনি সোফায় বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে বলে, একটা কথা বলতাম। তো বল, অনুমতি কি আছে? আজকে খাটে ঘুমা, আমার কোনো সমস্যা হবে না। কেন, চড় খাওয়ার জন্য নাকি? দেখ, এগুলোর জন্য সরি, তুই খাটে ঘুমা, আমার সমস্যা হবে না। দরকার নেই, তুই ঘুমা। এই কথা বলে আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। তনি মন খারাপ করে বিছানায় ঘুমিয়ে পড়লো। পরের দিন তনির আগে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। রুমে যাওয়ার পর আয়মান কল দিল। হ্যালো দোস্ত, কই তোরা? তাড়াতাড়ি আয়, আমরা সবাই ওয়েট করছি। দোস্ত, আমি না আসলে হয় না, তনিকে পাঠিয়ে দিব। ওকে, তুই আমার বিয়েতে আসিস না। আচ্ছা রাগ করিস না, আসি। এরপর তনিকে বললাম রেডি হতে। দুজনে রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর মার্কেটে চলে আসলাম। কি রে হারামি, এত দেরি কেন? আরে বলিস না, তনি আটা মধ্যে মাখতে দেরি করে ফেলেছে। রাগানোর জন্য বললাম। তনি রেগে লাল হয়ে বলল, কি? আমি আটা ময়দা মাখি? এই হারামি, তুইও তো ঘুম থেকে উঠতে দেরি করেছিস, এখন আমার তো দিচ্ছিস, তাই না? এই, তোদের ঝগড়া বন্ধ কর, দেরি হয়ে যাচ্ছে। ওকে চল কেনাকাটা শুরু করি। শুরুতে একটা স্বর্ণের দোকানে গেলাম। তনি আর ফারিয়া দুজনে আয়মানের বোর জন্য গয়না পছন্দ করতেছে। অনেক ঘাটাঘাটির পর অনেকগুলো স্বর্ণের জিনিস নিল। তনি একটা নেকলেস নিয়ে বারবার নিজের গলায় জড়িয়ে দেখতে লাগলো। আমি খেয়াল করে দেখেছি, মনে হয় পছন্দ হয়েছে, কিন্তু আমি কিছু বলছি না। আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে সানির সাথে কথা বলতেছি। একটু পর শাড়ি দোকানে গেলাম। সবার জন্য শাড়ি কিনলো। আয়মানের মা বোন খালা আরও অনেকের জন্য কেনা হলো। তনি একটা নীল শাড়ি নিজের গায়ে জড়িয়ে আমাকে বলল, এই জুয়েল, বল। শাড়িটা খুব সুন্দর, তাই না? আমাকে ভালো মানিয়েছে। তো এখন কি করব? না, এমনি বললাম। মন খারাপ করে বলল, বাহ, ফকিনি সব কিছু ঠিক করে নিয়েছে। দাম দেওয়ার জন্য আমাকে এই কথাগুলো বলছে। আর তনিকে শাড়িটা আসলে অনেক সুন্দর মানিয়েছে। আমি দোকানদারকে বললাম শাড়িটা আলাদা একটা প্যাকেট করে দিতে। তনির মুখে এক রাজুর হাসি দেখলাম। কিছু না বলে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বসে আছে। আরও অনেক কিছু কেনাকাটার পর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সানিয়ার আয়মানের কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিলাম। একটু পর যাওয়ার পর রিক্সাওয়ালাকে বললাম, মামা একটু দাঁড়ান। এই, তোর আবার কি হলো? তুই বসে থাক, আমি একটু আসতেছি। এই কথা বলে আবার মার্কেটে গেলাম। গিয়ে তনির পছন্দ করা নেকলেসটা কিনে নিলাম। দাম বেশি হয়, ক্যাশ টাকা দিতে পারিনি। ওর বিকাশ নাম্বার নিয়ে একটা কলিকে বলে টাকা পাঠিয়ে দিলাম। একটু পর রিক্সায় আসলাম। কি রে, কোথায় গিয়েছিলি? সেটা তো না জানলেও চলবে। এই মামা চলেন। বাসার সামনে এসে আমি তনিকে উপরে পাঠিয়ে দিলাম। রিক্সা ভাড়া দিয়ে আমিও উপরে আসলাম। দেখলাম তনি রুমে নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। আমি নেকলেসটা ওর ড্রয়ারে রেখে দিয়েছি। তনি ওয়াশরুম থেকে বের হলো, খুব হাসি খুশি লাগছে। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আগের দিনের মতো সবাই শুয়ে পড়লাম। তনি কিছু বলতে গিয়েও বলেনি। পরের দিন আয়মানে বিয়ে। সকাল থেকে শুধু কল দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি তনি মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর নাস্তা করে রেডি হয়ে তনিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে, আমরা বিয়েতে যাব। আরও অনেক কাজ আছে। তনি হ্যাচুক ইশারা দিয়ে রেডি হতে চলে গেল। আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর তনি রেডি হয়ে আসলো। আমি তো দেখে আবার কাজ খেলাম। কালকে সে শাড়িটা পরেছে, আবার গলায় নেকলেসটা পরেছে, পায়ে হাই হিল, হালকা লিপস্টিক। উফ, মাথাটা নষ্ট করে দিচ্ছে। আমি হা করে তাকিয়ে আছি। একটু পর বুঝলাম কেউ একজন আমাকে ধাক্কা দিচ্ছে। কি রে, অমন হাঁ করে কি দেখছিস? মনে হয় আগে কোনোদিন আমাকে দেখিসনি। দেখেছি, তবে আজকে একটু অন্যরকম লাগছে। তনি লজ্জায় লাল হয়ে যায়। দেখতে আরও বেশি কিউট লাগছে। তারপর একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। তনি আমার বাম হাতটা চেপে ধরে রেখেছে। একটু পর বলল, ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ? এই যে আমার পছন্দের নেকলেসটা নিলি তাই। এখানে ধন্যবাদের কিছুই নেই। তুই কি কালকে দোকানে আমাকে খেয়াল করেছিস? একটু একটু। কথা বলতে বলতে আমরা আবার মার্কেটে যাই। বিয়ের জন্য একটা গিফট নিলাম। এরপর আয়মানদের বাসা চলে গেলাম। সারাদিন খাওয়া দাওয়া আর মেহমান নিয়ে বিজি ছিলাম সবাই। সন্ধ্যার পর আয়মান এসে আমাকে বলল, দোস্ত একটা কাজ করতে হবে। কি কাজ? দোস্ত তুই আর তনি আমার বাসর করে সাজিয়েতে। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ দোস্ত, না করিস না। সানিকে বাবার সাথে বাজারে পাঠাচ্ছি, আর পারিয়া মেলির সাথে আছে। আচ্ছা ঠিক আছে। এখানে ফুল আর সব জিনিস আছে। বাবা থাকলে বাবাই তোকে বলতো। আমার তো একটু লজ্জা লাগছে, তাই কাউকে বলতেছি না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যা আমি দেখতেছি। এরপর তনিকে খুঁজতে লাগলাম। দেখলাম নতুন বইয়ের সাথে সেলফি তুলছে। সারাদিন কয়েক হাজার সেলফি তুলেছে, তা মন ভরে নেই। আমি ইশারা দিয়ে ডেকে নিলাম। তারপর এসে বলল, বল কেন ডেকেছিস? আরে বাসর ঘর সাজাতে হবে, এখানে নাকি কেউ পারে না। আরে কি বলিস, এখনো সাজায়নি? সাজালে কি তোকে ডাকতাম?
আচ্ছা ঠিক আছে চল। এরপর তনি আর আমি বাসরঘর সাজাতে লাগলাম। সাজানো প্রায় শেষ, এমন সময় তনি বলে, জানিস বাসর ঘর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তাই নাকি? জানিস আমি কি কি কল্পনা করেছি বাসরাত নিয়ে? কি কি? আমার জামাই আসবে, আমি লজ্জায় ঘুমটা দিয়ে রাখবো, সে ঘুমটা সরাবে, তারপর তার পা ছুঁয়ে সালাম করব, তারপর সে আমাকে গান শোনাবে, আমি তাকে শোনাবো, কিছুক্ষণ নাচবো, তারপর দুজনে ছাদে গিয়ে চাঁদ দেখবো, সে আমাকে দোলনায় বসাবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হবে। তুই পাগল নাকি? চাঁদ উঠলে আবার বৃষ্টি হয় নাকি? তুই চুপ কর। তারপর আমরা দুজনে অনেক সময় হাত ধরে ভিজবো, তারপর আবার রুমে চলে আসবো, আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বো। আমি তনির কথাগুলো শুনে একটু অভিমানী ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইমানের বাসর ঘরে গোলাপ ফুলগুলো ছিটাচ্ছি। আমার এমন মুখ দেখে তনি বলে, কিরে তোর আর কি হলো? কই কিছু না। মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? সবার কপালে কি আর বাসরাত থাকে? অবাকাদের কপালে তো কিছুই থাকে না। হয়েছে, আর ঢং করতে হবে না। এই নে এটা ধর। কি এটাতে? শেরওয়ানি। আমরা এখন বাসায় যাব, আমারও বাসর ঘর করবো। কি? আমি একটা লাল বেনারসি শাড়ি পরবো, তুই 30 মিনিট পর রুমে যাবে। 30 মিনিট কি করবি? এত কথা তোর জানতে হবে না, যেটা বলছিস সেটা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত কিছু তুই কখন করলি? সারপ্রাইজ কি তুই একাই দিতে পারিস? আমি পারি না। আমি আর ফারিয়া মিলে করে এসেছি। এখন যা, একটা গাড়ি ঠিক কর, বাসায় যাব। ওকে, একটা সেন্জি নিয়ে আমি আর তনি তাড়াতাড়ি বাসায় গেলাম। আমি শেরওয়ানি পরে রেডি হয়ে আছি। তখন 30 মিনিট ঘড়ির দিকে তাকিয়ে আছি। অবশেষে 30 মিনিট শেষ হলো। আমি বাসা করে যাচ্ছি, কেমন যেন লজ্জা লাগতেছে। সব সময় থাকি তবুও আছি, কেমন যেন লাগছে। তোর এত শরম দিয়ে লাভ নেই, আগে ভিতরে যাই। আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেলাম। তনি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটাটা উঠালাম। তনি খাট থেকে নেমে আমার পাশ হয়ে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে অনেক সুখী হবা। হায় হায়, এটা কি বললাম? মা কেন বললাম? তনি একটা গুঁতা দিয়ে বললো, এই কুত্তা, আমি তোর মা? এই না না না, ভুল হয়ে গেছে, আর বলবো না। এই নে কান ধরলাম। ওকে, এখন একটা গান শোনা। এই আমি তো গান পারি না। কি বললি? আচ্ছা শোনাচ্ছি। ওকে। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। এই হারাম, এটা কি গান? আরে মমতাজ কালামনির গান। রাখ তোর মমতাজ খালা, ভালো গান গা, নাহলে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবো। এরপর আমি শীতল বাতাসে দেখেছি তোমায় এই গানটা শোনালাম। তনিও একটা রবীন্দ্রসঙ্গীত শোনালো। মেয়েটার গলায় বেশ ভালো। এরপর বলল, একটু নাচি। ধুর, আমি নাচ পারি না। হালকা নাচ, যেমন তেরি মেরি গানটাই হালকা নাচি আয়। আমি তো সানি লিওন আর উর্বশী গান ছাড়া নাচতে পারি না। মায়ের খাবি কিন্তু। এরপর ওরা ধরা কিছুক্ষণ নাচ দিলাম। আমি তো হাসতে শেষ। তনি বলল, চল ছাদে যাব। ঠিক আছে চল। এইভাবে না, আমাকে কোলে নিয়ে যাও। কি আর করা, ওকে কোলে নিয়ে সাদে গেলাম। একটু পর বললাম, হেই তুই কি খাস? হুরি আল্লাহ, এত ওজন তুই! আর একটু হলো তো আমি মরেই যেতাম। তনি কিছু না বলে আমার একটা হাত ধরে হাঁটতে লাগলো। আমারও অসম্ভব ভালো লাগা শুরু হলো। এরপর আমি তনিকে কোলে নিয়ে পুরো সাদ ঘুরলাম। একটু পর শুরু হলো ঝুম বৃষ্টি। তনির ইচ্ছাটাও ওপরওয়ালা পূরণ করে দিল। দুজনে অনেক সময় নিয়ে ভিজলাম। হঠাৎ একটা বাস পড়ার সাথে সাথে তনি আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ চলার পর দুজনে নিজে চলে আসলাম। তনি ভেজা কাপড় চেঞ্জ করে আসলো, আমিও আসলাম। একটু পর বললাম, এই শোন, আমরা ফ্রেন্ড ছিলাম ঠিক আছে, কিন্তু এখন তো স্বামী স্ত্রী হয়ে গেছি। এখন আর তুই করে বলবো না, তুমি করে বলবো। ধুর না, আমি তুই করেই বলবো। কিন্তু কেন? আচ্ছা ঠিক আছে, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। এই শোন, আমার না অনেক ইচ্ছা আমার টুইন বেবি হবে। তাই নাকি? তাহলে তো আমাকে ডাবল কষ্ট করতে হবে। কেন? একটা ছেলের জন্য যে কষ্ট করতে হবে, দুজনের জন্য তো ডাবল কষ্ট করতে হবে, তাই না? এই তোর মতলব কিন্তু আমি বুঝে গেছি। তাই নাকি? তাহলে তো ভালো। এই খবরদার কাছে আসবি না। আসলে কি হবে শুনি। আমি আস্তে আস্তে আগাতে লাগলাম আর তনি পিছাতে লাগলো। পিছাতে পিছাতে এক সময় খাটের উপর গিয়ে পড়ে যায়। তনি লজ্জায় লাল হয়ে যায়, একটা কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে। আমি কাপড়টা সরিয়ে ওর মিষ্টি মাখা ঠোঁটে আস্তে করে আমার ঠোঁটটা বসিয়ে দিলাম। তারপর দুজনে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে।